আপনারা যদি কখনো প্লেনে উঠে থাকেন বা এভিয়েশন গিক হন বা এভিয়েশন নিয়ে ইন্টারেস্ট থাকে, তাহলে আপনারা একটা টার্মের সাথে পরিচিত আছেন যেটাকে বলা হচ্ছে ক্রুজিং অ্যালটিটিউড। ক্রুজিং অ্যালটিটিউডটা কি আমি আপনাকে একটু খুব সহজভাবে বুঝাই। একটা প্লেন যখন টেক অফ করে তখন হচ্ছে অ্যাটমসফিয়ারিক একটা প্রেশার থাকে আশেপাশে, তখন মানে পৃথিবীর নিচের অংশে বায়ুর পুরুত্ব বলবো বা অ্যাটমসফিয়ারটা থিক থাকে, রাইট? যত উপরে উঠবেন ওটা তত কমতে থাকে। সো এই থিক অ্যাটমসফিয়ারটা ব্রেক করে ওঠাটা ডিফিকাল্ট, এবং সবচেয়ে বেশি এফার্ট, এক্সপার্টিস এবং ক্যালকুলেশন টেক অফ এবং ল্যান্ডিংয়ের ক্ষেত্রে লাগে। যখন টেক অফ আপনি করে ফেলছেন তখন আপনি একটা সার্টেন উচ্চতায় যেটাকে বেসিক্যালি ক্রুজিং অ্যালটিটিউড বলা হয়, তখন পাইলটের অনেক বেশি কাজ থাকে না আদার দেন সব কিছু মনিটরিং করা অ্যান্ড প্রপারলি। ক্রুজিং অ্যালটিটিউডে ওঠাটা ডিফিকাল্ট। ক্রুজিং অ্যালটিটিউডে একবার উঠে গেলে ওখানে থাকাটা ইজি। কিন্তু মজার বিষয় কি জানেন, ক্রুজিং অ্যালটিটিউডে যখন আপনি সব কিছু হিসাব করেও যাইতেছেন তখন হুটহাট কোথাও টার্বুলেন্স চলে আসে। অ্যানালজিটা এভিয়েশনের দিলাম, বাট দিস ইজ ফুটবল। অ্যান্ড হান্সি ফ্লিকের টিমটা এই মুহূর্তে ক্রুজিং অ্যালটিটিউডে আছে, এবং যেটা আমাদের ক্যাপ্টেনের, আমাদের পাইলটের একটু চোখ রাখা লাগবে সেটা হচ্ছে যে সামনে হুট করে যাতে কোনো টার্বুলেন্স না চলে আসে। লেটস টক অ্যাবাউট এই সিজনের আমার দেখা সবচেয়ে আরামদায়ক আমি আজকের খেলাটার প্রত্যেকটা প্লেয়ারকে নিয়ে আমার কথা বলতে হবে, এবং ধরে ধরে আমি একদম নিচে থেকে উপরে আসি। শেজনির গোল সেভিংয়ে নিয়ে আমি বদার্ড না। শেজনির ক্লিনিক্যাল কিছু ডিসিশন মেকিং নিয়ে আমি বদার্ড না। শেজনি সিজনের শুরুতে বা যখন ওকে প্রথম সুযোগ দেওয়া হয়, ওকে দেখে মনে হচ্ছিল হি ইজ নট আ বল প্লেয়িং গোলকিপার, এবং রাইটফুলি সো। ও এই রোলে কখনো খেলে নাই, ও এরকমভাবে গোলকিপিং রোল কোনো ক্লাবে তার ক্যারিয়ারে, একটা প্লেয়ার, কিপ ইন মাইন্ড প্লেয়ারটা রিটায়ার্ড, এরকম একটা প্লেয়ার যে রিটায়ার করে ফেলছে মানে তার ক্যারিয়ার শেষ, তার সারা জীবনে কখনো তার একটা জিনিস করা লাগে নাই, ক্যারিয়ার শেষ করে ফেলছে। অ্যান্ড দেন ইউ ব্রিং হিম ব্যাক ফ্রম দ্য ডেড। ওরে উঠায়, কবর থেকে উঠায় নিয়ে আইসা তুমি নতুন রোলে বসাইছো, বসায় বলছো যে মামা তোমার 200 হাত দূর পর্যন্ত কিন্তু তুমি কোনো ডিফেন্ডার দেখবা না, কোনো সেন্টার ব্যাক থাকবে না, মামা তুমিই সেন্টার ব্যাক। তো আমি গোলকিপার না, তুমি সেন্টার ব্যাক, বাট আমি তো গোলকিপিং না, তুই সেন্টার ব্যাক। সো এই যে রেভলিউশন, এই যে একটা কমপ্লিটলি নিউ ফুটবলিং মেথড, ওয়ে, ফিলসফি, যাই বলো না কেন, Wojciech Szczesny, after retiring, adopted to this entirely new philosophy of goalkeeping within a few matches. জিনিসটা কত ডিফিকাল্ট আমি আপনাকে একটু বোঝাই। ধরেন আপনি আপনার সারা জীবন কেরানির কাজ করছেন, আপনি আপনার সারা এন্টায়ার ক্যারিয়ার 30-40 বছর কেরানির কাজ করছেন। কেরানির কাজটা কি? কপি পেস্ট, দেখো একটা জিনিস প্রপারলি, ইনফরমেশনটা আবার আরেকটা জায়গায় পেস্ট করো বা লিখো বা বুক কিপিং করো। দেন হঠাৎ করে আপনি রিটায়ারমেন্টে চলে যাওয়ার পর আপনি ফ্যামিলি নিয়ে ভালোই আছিলেন, হুট করে আপনারা ধরে এনে একটা মাল্টিন্যাশনাল কোম্পানির সিইও বানাই দিল, এন্ড আপনি পরের মাস থেকে ওই কোম্পানিকে অন্য উচ্চতায় নিয়ে গেছেন। জিনিসটা যতটা আনরিয়েলিস্টিক, শেজনির ব্যাপারটা আমার কাছে ততটাই আনরিয়েলিস্টিক। আজকে শেজনি যে ধরনের ফুটওয়ার্ক দেখাইছে, শেজনি নিজের পেনাল্টি বক্সে গোল পোস্টের কয়েক মিটার দূরে থেকে 2টা প্লেয়ারকে একসাথে ড্রিবলিং করছে। যে প্লেয়ার বল পায়ে পাইলে ঘাবড়ায় যেত, কর্নার হয়ে যেত, সেই প্লেয়ার। আমি এই ভিডিওর শুরুটা অনেকক্ষণ ধরে শেজনি নিয়ে কথা এই জন্য বলতেছি, বিকজ হান্সি ফ্লিক, অ্যান্ড শেজনি ইজ দ্য এক্সাম্পল, বিগেস্ট এক্সাম্পল, হান্সি ফ্লিক makes every single player in his team look better. That's not a normal level of managing. Alright, শেজনি নিয়ে অনেক কথা বলছি, এখন একটু উপরে উঠি। এরিক গার্সিয়া, প্রত্যেকটা ডুয়েলে মনে হয় এরিক গার্সিয়া একটা ফাউল দেয়, বাট এরিক গার্সিয়া আন্ডার হান্সি ফ্লিক ইজ এ কমপ্লিটলি রিনিউড সেন্টার ব্যাক। আই এম নট এ ফ্যান অফ এরিক গার্সিয়া। আপনারা যদি আমার গত সিজনের ভিডিওস দেখে থাকেন, আই এম নট অ্যাট অল আ ফ্যান অফ এরিক গার্সিয়া।
অ্যান্ড আমি এটা অনেক প্রকাশ্যেই বলে আসছি গত সিজনে স্পেশালি, যে এরিক গার্সিয়া ইজ ওয়ান অফ দোজ প্লেয়ার্স অ্যালংসাইড ওরিয়েল রোমেও, তারপর মার্কোস আলোনসো, এরকম কিছু প্লেয়ারের নাম আমি বলতাম যারা আসলে ডিজার্ভ করে না বার্সেলোনাতে থাকার। এরিক গার্সিয়া ইজ এ ভেরি নিডেড প্লেয়ার রাইট নাও। এরিক গার্সিয়া ইজ ভেরি গুড অন দ্য বল। এরিক গার্সিয়া আন্ডারস্ট্যান্ডস মিডফিল্ডের কানেকশন, এবং বার্সেলোনার কারেন্ট সিস্টেমে, হান্সি ফ্লিকের সিস্টেমে একটা সেন্টার ব্যাকের এটা বোঝা যে হাউ মাই মিডফিল্ড মুভস অ্যান্ড হাউ মাই মিডফিল্ড ওয়ার্কস, দ্যাটস এক্সট্রিমলি ইম্পর্টেন্ট, এক্সট্রিমলি ইম্পর্টেন্ট। সো এরিক গার্সিয়া মেড টু লুক লাইক আ মাচ বেটার সেন্টার ব্যাক, রাইট? ইনিগো মার্টিনেজের নিয়ে আমার কিছু বলা নাই, হি ইজ ওয়ান অফ আওয়ার পিলার্স, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। মানে কুবার্সি যদি না থাকে, ইনিগো না থাকলে উই আর ডান। মানে উই ক্যান নট হ্যাভ বোথ ইনিগো অ্যান্ড কুবার্সি অ্যাবসেন্ট অ্যাট দ্য সেম টাইম। অলরাইট, ফুল ব্যাকে আসি। আঙ্কারা বালদে, দ্যাটস ইট, এই দুইটা ওয়ার্ড, আঙ্কারা বালদে। দ্য কাইন্ড অফ স্টাফ বালদে ডাজ অন দ্য বল অ্যাজ আ ফুল ব্যাক, it's illogical. The dude would have been a proper winger. Or এখনো ক্যারিয়ার শিফট করে he can turn into a winger. And মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, ওর যেই ধরনের ক্রসিং অ্যাবিলিটি ইমপ্রুভ হয়েছে এই আমি বলবো 1-1.5 সিজন ধরেই। আজকে যে প্রথম গোলটা পিন পয়েন্ট, অ্যান্ড আরও কিছু ক্রস ছিল অ্যাবসলিউটলি ডিলিশিয়াস। জাস্ট লাভ দিস আনকারা বালদে, মানে একদম প্রাইম আলফোনসো ডেভিস মনে করায় দেয় আমাকে। অন্য সাইডে আসি কুন্ডের পার্টনারশিপ উইথ লামিন ইয়ামাল, ভাই আমার এটা এখন বলতেই হয়, একটু ওভার হাইপ করে ফেলতে পারি, বাট ইট রিমাইন্ডস মি অফ ড্যানি আলভেস, লিওনেল মেসি। আমি এইরকম উইঙ্গার ফুলব্যাক কোঅর্ডিনেশন পার্টনারশিপ দেখি নাই সিন্স দ্য ডেজ অফ জর্ডি আলবা মেসি অ্যান্ড ড্যানি আলভেস মেসি। দে রিমাইন্ড মি অফ ইট। চলেন এখন মিডফিল্ডে আসি। মিডফিল্ড ইজ এ ক্রেজি প্লেস ইন বার্সেলোনা। মিডফিল্ডে আমি ফার্স্টে যে প্লেয়ারটার কথা বলবো সেটা হচ্ছে পাওলো তোরে। কেন আমি একটু বলি, আপনারা সবাই আমাকে অনেক বলেন যে পাওলো তোরে ভাই অনেক ভালো খেলে, পাওলো তোরেকে আরও টাইম দেওয়া উচিত। আমি সবসময় বলে আসছি যে আমার কাছে মনে হয়েছে যে পাওলো তোরে ভালো খেলে, বাট ও যতটুকু টাইম পাইছে এর থেকে বেশি টাইম পাওয়ার মতো ভালো খেলে না, বা এর থেকে বেশি টাইম পাওয়ার মতো সুযোগ ওর নাই যেই ধরনের একটা মিডফিল্ড বার্সেলোনা কারেন্টলি কনসিস্ট করে, রাইট? আজকের খেলাটা দেখে আমার মনে হয়েছে যে অ্যাকচুয়ালি ওর আরেকটু টাইম ডিজার্ভ করে। এবং মানে ব্যাপারটা এরকম যে ড্যানি অলমোর ইঞ্জুরিটা যেরকম প্যারা দিচ্ছে, বা আরও কিছু যেই জিনিস, কাসাডোর ইঞ্জুরিটা যেরকম প্যারা দিচ্ছে, বাট মিডফিল্ডে আমরা যেই ধরনের বেঞ্চ হোল্ড করি, এটা অনেক অনেক ইউরোপিয়ান টপ ক্লাবসের স্টার্টিং মিডফিল্ড থেকে অ্যাটলিস্ট 3 times বেটার। স্পিকিং অফ মানে মিডফিল্ড বিং প্রিটি ডোপ, Pedri is boring. Pedri right now is the most boring player in the world because he does the same thing every single match. He puts on an MVP performance. একটা প্লেয়ার কেন এত বোরিং হবে? একটা প্লেয়ারের মধ্যে কেন এত অদ্ভুত রকমের কনসিস্টেন্সি থাকবে? I'm just kidding. I absolutely love the kid. আমি একটা কথা আপনাদেরকে বলি, হ্যাঁ, পেদ্রি যেটা করতেছে বার্সেলোনাতে, পেদ্রির বয়সে এটা না জাভি করতে পারছে, না ইনিয়েস্তা করতে পারছে, না বুস্কেটস করতে পারছে, না গুয়ার্দিওলা করতে পারছিল। জিদানের আমি এত ইয়াং বয়সে খেলা দেখি নাই, আমার মনে হয় না জিদানও করতে পারছিল। যতগুলো নাম নিলাম, আই কনসিডার দেম দ্য বেস্ট মিডফিল্ডার্স ইন দ্য ওয়ার্ল্ড। মডরিচ, ক্রুস একটু লেট ব্লুমিং করছে বায়ার্ন মিউনিকে, ওর পুরাপুরি জিনিসটা জমে নাই। মাদ্রিদে এসে হি মানে কমপ্লিটলি আনরাভেলড হিমসেলফ, বাট at Pedri's age, in terms of controlling the entire team, dictating, orchestrating the entire team, আমি যতগুলো নাম বললাম আমার মনে হয় না পেদ্রির বয়সে এত ইনফ্লুয়েন্সিয়াল ছিল। সেম গোস ফর লামিন ইয়ামাল, যেটা আমরা বলি যে মেসি, রোনালদো, নেইমার হয়তো লামিনের বয়সে এত টিমের জন্য ইম্পর্টেন্ট ছিল না। ট্যালেন্টেড জাস্ট এজ মাচ, অ্যাবসলিউটলি নো ডাউট অ্যাবাউট, বাট এতটা টিমে ইনফ্লুয়েন্সিয়াল ছিল ডে ইন ডে আউট, ম্যাচ ইন ম্যাচ আউট? আই ডোন্ট থিংক সো। সো পেদ্রি ইজ বোরিং ভাই, পেদ্রি একটা বোরিং প্লেয়ার, ভালো লাগে না। ড্যানি অলমোর ইঞ্জুরিটা ভোগায়, ড্যানি অলমো ইঞ্জুর্ড হওয়ার আগ পর্যন্ত অসাধারণ খেলতেছিল, অ্যাবসলিউটলি লাভড হিম। অ্যান্ড মিডফিল্ডের হাইলাইট আজকে যাকে নিয়ে লাস্টে কথা বলতেও, সেটা হচ্ছে গাভি। আজকের ম্যাচের সবচাইতে শান্তির যেই বিষয়টা ছিল
দ্যাট ইজ গাভি। আজকে আমি ম্যাচ শুরু হওয়ার আগে কিছু রিপোর্ট দেখতেছিলাম যে দেয়ার ইজ আ ক্যালকুলেশন যে গাভি ব্যাক করার 4 থেকে 5 মাস পরে উই উইল স্টার্ট লুকিং অ্যাট গাভি ডিফারেন্টলি। এবং এটা আজকে ম্যাচের আগে দেখতেছিলাম আমি নিউজটা, আমি শিওর আপনারা অনেকে দেখছেন, অ্যান্ড ম্যাচের একটা রিফ্লেকশন দেখা গেছে। দ্যাটস সো, কি বলবো আমি, ইফ উই গেট গাভি ব্যাক, if we get the warrior Gavi back, all hell will break loose under Hansi Flick. So that was for me the biggest highlight of the match. Now সামনে চলে আসি। I think, and এটার সাথে এই অপিনিয়নটার সাথে আপনারা অনেকে একমত নাও হইতে পারেন, I think Lamine Yamal played his best match for Barcelona tonight. Across 90 minutes, Lamine Yamal played his best match for Barcelona tonight. Opinionটা খুব weird লাগতে পারে, but আবার বলি, across 90 minutes, Lamine Yamal played his best match for Barcelona tonight. গোল দেয় নাই, অ্যাসিস্ট কি পাইছে নাকি একটা, I don't remember. But he should have had multiple assists tonight. And it's not just about the assist. Nah. We are past that point. আজকে Lamine seemed like a monster. Calm-headed, cold-blooded monster. আজকে লামিনের বাচ্চা সুলভ রূপ আমি দেখি নাই। আজকে Lamine was dominating a team in La Liga যে আমাদেরকে প্রথম লেগে 4-2 হারাইছে in second gear. Lamine was in second gear tonight. He didn't put in effort. And আমি আজকে একটা জিনিস বুঝছি, why Hansi Flick doesn't take Lamine Yamal off. এটা আমি অনেক ম্যাচ ধরেই অবজার্ভ করতেছিলাম, আজকে I was absolutely certain of it. Lamine Yamal doesn't give his 100% in a game. Reminds you of someone যে দাঁড়ায় থাকতো মাঠের মধ্যে? Lamine Yamal এফর্ট দেয় না। ইয়ামাল আননেসেসারিলি ট্র্যাক ব্যাক করে না, ইয়ামাল আননেসেসারিলি প্রেস করে না, ইয়ামাল আননেসেসারিলি দৌড়ায় না। ও বল নিয়ে আস্তে আস্তে টুকটুক করে, বাট যখন ও এক্সেলারেট করে, বুম, জাস্ট লাইক দ্যাট। এগেন, কারো কথা মনে করায়? সো এই জন্য যখন একটা প্লেয়ার আসলে কনস্ট্যান্টলি 90 মিনিট ধরে এরকম করে না, তখন আসলে ওই প্লেয়ারের ইনজুর্ড হওয়ার চান্স কমতে থাকে। অ্যান্ড অলসো it shows that player is in control, and when you are in control of the game, of your movements, you get less injuries. As simple as that. And that's why Hansi Flick trusts Lamine to be on the pitch for 90 minutes. Ferran Torres ke niye, you guys owe me an apology. De Jong এর জন্য you guys owe me an apology. or De Jong মনে মিডফিল্ডার মিস করে গেছি, ওটা আসতেছি। Ferran Torres এর জন্য you guys owe me an apology. De Jong এর জন্য you guys owe me an apology. যখন কেউ এই দুইটা প্লেয়ারকে ডিফেন্ড করে নাই, আমি বলে আসছি, De Jong এরটা তো বাদই দিলাম, আমি এটা বিশ্বাসই করতে পারি না how you guys didn't see it. Ferran Torres এরটা আমি আপনাদের কথা মেনে নিতে রাজি আছি যে the way he performed in some of the matches, ওই কোয়েশ্চেনটা আসতেই পারে। বাট আমি এটা নিয়ে Ferran Torres I will make a separate video. I will point it out to you guys why his off the ball movement right now in the world is one of the best. Absolute elite ball movement, off the ball movement Ferran Torres এর। Very few forwards in the world right now has that level of special awareness. Unfortunately I think আর একটা গোল at least deserve করতো। I was hoping penalty-টা ওকে দিবে at least, মানে মোরসো যখন সেকেন্ড একটা টার্ন পাইছিল, বাট সো হ্যাপি ফর হিম। And speaking of Ferran, we have to talk about Lewandowski যা মানে you criticize the hell out of him, he comes on, scores a goal, boom, pichichi, nothing to say. And অন্যদিকে I think Dani Olmo started off well, উইং পজিশনটা হ্যান্ডেল করতেছিল। লাস্টলি যে প্লেয়ারটাকে মিস করে গেছি, De Jong, ফার্স্ট গোলটা, উফ, দ্যাট টাচ ভাই, দ্যাট টাচ ফ্রম De Jong is what De Jong is all about.
অল ইন অল গাইজ, যেটা আমি বলছিলাম, এই ভিডিওটা আমি অনেক বড় করে কেন বানাইছি জানেন? আমি এই ভিডিওটা নিয়ে আরাম করে কথা বলতে চাইছি, আজকের ম্যাচটা নিয়ে আমি আরাম করে কথা বলতে চাইছি, কারণ আজকের ম্যাচটা দেখে আমার কাছে যে আরামটা লাগছে না, এটা এই সিজনে বার্সেলোনার কোনো খেলা দেখে আমার এত আরাম লাগে নাই। এর থেকে বেশি খুশি হয়েছি, এর থেকে বেশি এক্সাইটেড হয়েছি, এর থেকে বেশি রাগ হয়েছি, ফ্রাস্ট্রেটেড হয়েছি, পাগলামি করছি, অনেক কিছু করছি, বাট আজকের ম্যাচটার মতো এত আরাম করে আমি কোনো খেলা দেখি না এই সিজনে। তাই এই ভিডিওটাও আরাম করে পুরা টিম নিয়ে কথা বললাম, বিকজ যখন আমি এই পুরো টিম নিয়ে কথা বলি না, 11টা প্লেয়ারকে নিয়ে, তখন আমি কথা বলি আসলে একটা মানুষকে নিয়ে, অ্যান্ড দ্যাট ইজ হান্স ডিয়েটার ফ্লিক। FC Barcelona has turned into a beautiful team of football thanks to that guy, Pascal Barca.